নমস্কার নমস্কার আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের প্রতিবেদন সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ গতকালে ভারতবাসী পেল বা পশ্চিমবঙ্গবাসী পেল সেটা নিয়েই আজকের প্রতিবেদন করব। আপনারা জানেন যে 27 লক্ষেরও বেশি ভোটার তাদের ট্রাইব্যুনালে যেতে হয়েছে, তাদের নাম বাদ গেছে। সেই ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করা যাবে কিনা বা তারা এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবে কিনা তাই নিয়েই মূলত সুপ্রিম কোর্টে মামলা ছিল। রাজ্য সরকারের তরফ থেকে মামলা লড়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং শ্যাম দেওয়ান। সুপ্রিম কোর্টকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার অনুরোধ করেন যে নির্বাচন কমিশনের যে কাজ রয়েছে সেটা সঠিক নয়। তাতে অবশ্য সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কিছু দিক তারা উল্লেখ করেন এবং পর্যবেক্ষণ করেন, মৌখিক পর্যবেক্ষণ তারা দেন। তারা নির্বাচন কমিশনকে বলে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কেবলমাত্র পশ্চিমবঙ্গেই হয়েছে। 2002-এ যাদের নাম ছিল তাদের কোনো নথি প্রদান করতে হবে না জানিয়েও তাদের থেকে বিভিন্ন নথি চাওয়া হয়েছে। ফলে নির্বাচন কমিশনের এহেন কাজ নিশ্চয়ই পশ্চিমবঙ্গের ভোটারদের বিপাকে ফেলেছে। কিন্তু মৌখিক পর্যবেক্ষণ করলেও নির্বাচন কমিশনকে ভোট দেওয়ার জন্য বা বাদ যাওয়া ভোটার তালিকায় যারা আছে তাদের ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে কোনো নির্দেশ দেননি, কোনো মৌখিক নির্দেশ বা লিখিত নির্দেশ কোনোটাই দেননি। যদিও সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা 142 ধারা অর্থাৎ 142 প্রয়োগ করতেই পারি। নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে যে হ্যাঁ, সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্ত মতো 142 প্রয়োগ করতেই পারেন, কিন্তু আমাদের নির্বাচন কমিশনের একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে একবার নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর এবং মনোনয়ন দাখিলের তারিখ পার হয়ে যাওয়ার পর ভোটার তালিকা ফ্রিজ হয়ে যায়। ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেলে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তারা আর সেই ভোট দিতে পারেন না। এটা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্ট অবশ্য নির্বাচন কমিশনের এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি, কারণ সুপ্রিম কোর্ট নিজেও জানে যে নির্বাচন কমিশন একটি স্বাধীন ও বিধিবদ্ধ সংস্থা। তাকে 142 ধারা জারি করে বা প্রয়োগ করে কোনো নির্দেশ জারি করলে সেটা হয়তো সঠিক নাও হতে পারে এবং পরবর্তীকালে সেটা একটা ইনস্ট্যান্ট হয়ে থাকতে পারে। তার কারণ 142 প্রয়োগের মাধ্যমে সুপ্রিম কোর্ট যে কোনো ভারতবর্ষের যে কোনো সংস্থাকে বা প্রতিষ্ঠানকে কোনো নির্দেশ দিতেই পারে এবং সেটা তারা মানতে বাধ্য। সেই ক্ষেত্রে বলাই যায় যে সুপ্রিম কোর্টের কাছে এটি একটি শেষ অস্ত্র এবং ব্রহ্মাস্ত্র। সুপ্রিম কোর্ট মৌখিক পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশনকে তাদের ভুলগুলো বা ত্রুটি বিচ্ছুতিগুলো ধরিয়ে দিলেও তারা লিখিত নির্দেশ বা মৌখিক নির্দেশ দেয়নি যে নির্বাচন কমিশন কোনো এই বাদ যাওয়া ভোটারদের ভোট দিতে বাধ্য করার কথা। অবশ্য কল্যাণ ব্যানার্জি রাজ্য সরকারের তরফে যিনি আইনজীবী ছিলেন তিনি বারবার সুপ্রিম কোর্টকে বলছিলেন যে ভোটার তালিকায় যাদের নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে যাদের নাম বাদ গেছে তাদের
ভোট দিতে দেওয়ার অনুমতি দেওয়া হোক এবারের বিধানসভা ভোটে। সুপ্রিম কোর্ট অবশ্য বলছে যে সেই প্রশ্ন আসছে কোত্থেকে, সেটা একেবারেই সম্ভব নয়। তাহলে ট্রাইব্যুনালে যেসব ভোটারের নাম উঠেছে কিন্তু তাদের বিরুদ্ধে আবেদন জমা পড়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে যে আপত্তি উঠেছে, তাহলে তাদেরও ভোট দিতে বাধা দিতে হয়, সেটা তো সম্ভব নয়। ফলে সুপ্রিম কোর্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আর্জিকে বা আবেদনকে মান্যতা দেয়নি। তাহলে কথা বলাই যায় যে এবারে যে 27 লক্ষ ভোটারের নাম বাদ গেল, 60 লক্ষ ভোটারের মধ্যে সেই বাদ যাওয়া বা তার আগে বাদ যাওয়া কোনো ভোটাররা এবারে আর ভোট দিতে পারবে না বিধানসভা ভোটে। এটা হয়তো স্পষ্টই হয়ে গেছে। আরেকটা কথা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বারবার বলেছেন যে আমরা এই বিচারকদের আর কোনো চাপ দিতে চাই না। তার কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিরা বুঝতে পেরেছেন যে সময়সীমা বেঁধে দিয়ে এর আগে বিচারকদের যথেষ্ট কষ্ট করতে হয়েছে, কাজ করতে হয়েছে, তার মধ্যেও কিছু ভুল ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছে। একজন আইনজীবী বলছিলেন যে অনেক ভুল ধরা পড়েছে। তখন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বলছেন যে হ্যাঁ, কিছু ভুল ত্রুটি ধরা পড়েছে, এটা ঠিকই, তবে আপনারা বিচারককে দোষ দেবেন না বা দোষ দিতে পারেন না। এক্ষেত্রে আমরা একটা কথা বলতেই পারি যে 70% যদি নির্ভুল হয়ে থাকে তাহলেও সেটা যথেষ্ট প্রশংসনীয় কাজ। এবং এরই মধ্যে যে সময়সীমা বেঁধে দেওয়ার ফলে যে মোথাবাড়ির কাণ্ড ঘটেছিল সুপ্রিম কোর্টের নজরে সেটাও ছিল এবং সেই জন্যেই হয়তো সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালে আর কোনো সময়সীমা বেঁধে দেননি বা নির্দেশ দেননি বা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে নির্দেশ দেননি। ট্রাইব্যুনালে 27 লক্ষ বিচারাধীন থাকলেও ট্রাইব্যুনালে আবেদন পড়েছে 34 লক্ষেরও বেশি, অর্থাৎ 7 লক্ষেরও বেশি। এক্ষেত্রে বোঝাই যায় যে এবারে যারা বিচারাধীন ছিল তার আগেও যারা ভোটারদের নাম বাদ গিয়েছিল তারা এই ট্রাইব্যুনালে আবেদন করেছে। সুপ্রিম কোর্ট এই 34 লক্ষ ভোটারের যে বিচার করা, ট্রাইব্যুনালে যে বিচার হবে সেটা নিয়ে তারা কোনো নির্দেশনামা জারি করেননি বা কোনো সময়সীমা বেঁধে দেননি যে এত তারিখের মধ্যে বা এই সময়ের মধ্যেই এটা বিচার করে জানাতে হবে। তারা সেটা যে 19 জন বিচারক এই কাজটি করছেন তাদের ওপরই ছেড়ে দিয়েছেন এবং তারা তাদের সুবিধা মতন তারা এই ট্রাইব্যুনালে আবেদন যারা করেছেন তাদের নথি বিচার করে যাচাই করে তারা প্রকৃত ভোটার কিনা বা বৈধ ভোটার কিনা সেটা তারা তাদের সময় মতো জানিয়ে দেবে। আরেকটা পর্যবেক্ষণ কালকে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ভোট দেওয়াটা মৌলিক অধিকার নয়, ভোট দেওয়াটা মৌলিক অধিকার নয়, তবে নিশ্চয়ই এর সঙ্গে একটা আবেগ জড়িয়ে থাকে। ভোট দেওয়ার ক্ষেত্রে আবেগ জড়িয়ে থাকে। আবেগ আর মৌলিক অধিকার দুটো এক নয়, এই পার্থক্যটা কালকে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণের মধ্যে জানিয়ে দিয়েছে। আরেকটা ক্ষেত্রে যেটা জানিয়ে দিয়েছে যে একজন ভোটে প্রার্থী হওয়া, তার নির্দেশ তাড়াতাড়ি বা দ্রুত নিষ্পত্তি হওয়ার ফলে তিনি যে সুযোগ পেয়েছেন সেটা ভোটাররা কেন পাবে না। সুপ্রিম কোর্ট সেই পর্যবেক্ষণেও জানিয়েছে যে ভোটার প্রার্থী যিনি ছিলেন তার যদি দ্রুত নিষ্পত্তি না হতো তাহলে 100 ধারায় হয়তো নির্বাচন বাতিল হওয়ার একটা প্রক্রিয়া থেকে যেতে পারে। সেই ক্ষেত্রেই প্রার্থীকে এই গুরুত্বটা দেওয়া হয়েছে। ভোটারের নাম বাদ যাওয়া এক জিনিস আর প্রার্থীর নাম বাদ যাওয়া আরেকটা জিনিস। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে
আজকে অনেক রকমই দিক নির্দেশ করেছেন, কিন্তু কোনোভাবেই ট্রাইব্যুনালে বাদ যাওয়া নামকে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করে সময়সীমা বেঁধে দিয়ে তাদেরকে এই ভোটে ভোটাধিকার হিসেবে বিবেচনা করতে কোনো নির্দেশ জারি করেনি। আরেকটা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের অবশ্য ছিল গতকাল, সেটা হচ্ছে যে যদি কোনো বিধানসভা কেন্দ্রে হার জিতের ব্যবধান যে শতাংশ আছে তার থেকে যদি বাদ যাওয়া ভোটারের শতাংশ বা সংখ্যা যদি বেশি হয় তাহলে কি হবে। সুপ্রিম কোর্ট অবশ্য মৌখিক পর্যবেক্ষণে জানিয়েছে যে সেক্ষেত্রে একটা বিচার করা যেতেই পারে বা বিবেচনা করা যেতেই পারে, কিন্তু আমরা কোনো মতামত এই মুহূর্তে সিদ্ধান্ত হিসেবে জানাচ্ছি না, আমরা কেবল মতামত হিসেবেই পর্যবেক্ষণ করে জানাচ্ছি, অর্থাৎ আমাদের মতামতটা জানাচ্ছি, কিন্তু এটা কোনো নির্দেশ হিসেবে এই মুহূর্তে থাকছে না। কিন্তু এটাও সত্য যে কোনো বিধানসভা ভোটে যদি হার জিতের পরিমাণ, হার জিতের সংখ্যা, যদি ভোটারের নাম বাদ যাওয়ার সংখ্যা বেশি হয় তাহলে কি হবে, অর্থাৎ 2% হার জিতের পার্সেন্টেজ, কিন্তু আনম্যাপড যদি হয় 15%, তাহলে কি হতে পারে। সুপ্রিম কোর্ট হয়তো সেটা ভেবে দেখতে পারে বা পরে কি হতে পারে সেটা পরিসংখ্যান দেখে বলা যেতে পারে, এখনই সেটা বলা যাচ্ছে না। কি হবে ভোটের দিন বা ভোটের রেজাল্ট কি হবে সেটা তো বলা যাচ্ছে না, সেটা দেখেই হয়তো সুপ্রিম কোর্ট সে ব্যাপারে নিরীক্ষণ করে নির্দেশ জারি করতে পারে। কল্যাণ ব্যানার্জি অনেক করে বলেছেন যে 23শে এপ্রিলের আগেই শুনানি হোক, 23শে এপ্রিলের আগেই একটি শুনানি হোক, কারণ পশ্চিমবঙ্গের ভোটাররা সুপ্রিম কোর্টের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে, তাদের নির্দেশের উপরই নির্ভর করছে তাদের ভোটদান বা ভোট প্রয়োগ করার অধিকার। সুপ্রিম কোর্ট সে ব্যাপারে কোনো মান্যতা দেয়নি বা সে ব্যাপারে খুব বেশি যে উৎসাহ দেখিয়েছে তা নয়। এই মুহূর্তে নির্বাচন কমিশনের উপরেই ছেড়ে দিয়েছে এবং ট্রাইব্যুনালকে তারা তাদের মতো কাজ করবার অধিকার ছেড়ে দিয়েছে। কোনো শুনানি হয়তো খুব সম্ভবত এর মধ্যে হবে না, পরবর্তী শুনানি হতে পারে 28শে এপ্রিল, হতে পারে সেটারও পরবর্তীকালে সুপ্রিম কোর্টের অর্ডারে জানা যাবে যে কবে পরবর্তী শুনানি হবে। এ কথা বলাই যায় যে সুপ্রিম কোর্টের মাধ্যমে 27 লক্ষ ভোটাররা তারা তাদের ভোটাধিকার ফিরে পেলেন না। কল্যাণ ব্যানার্জি বা শ্যাম দেওয়ান বা রাজ্য সরকার যথেষ্ট হতাশ। তারা আশা করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে যে এই ব্যাপারে তারা কোনো নির্দেশ নিয়ে আসতে পারবেন, কিন্তু তা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ জানিয়েই আজকের এখনকার এই প্রতিবেদন শেষ করলাম। পরবর্তী সময় পরবর্তী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সারাদিন ভালো থাকার শুভেচ্ছা রইল। সেই সঙ্গে যাওয়ার আগে বলবো আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে জানাবেন। নমস্কার।